আচ্ছা, তো আগের ক্লাসে হচ্ছে আমরা রিকোয়ারমেন্ট কি জিনিস, দেন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, এগুলো নিয়ে হচ্ছে দেখছি। তো আজকে আমরা একটু সামনে আগাবো। আচ্ছা, আমরা যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট জিনিসটা দেখছিলাম, আচ্ছা কেউ একটু আমাকে মনে করায় দেন যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আমরা কি দেখছিলাম। নন ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে তো ফ্লেক্সিবিলিটি, তারপরে ইফিসিয়েন্সি, পোর্টেবিলিটি, এইগুলা থাকে, ম্যানেজমেন্ট। আচ্ছা, বেসিক যে অপারেশন সফটওয়্যারের সেগুলো কি নন ফাংশনাল না ফাংশনাল? বেসিক গুলো ফাংশনাল। আচ্ছা, আর যে এক্সট্রা ফিচার গুলো যদি আমি অ্যাড করতে পারি তাহলে আমার সফটওয়্যারটা রিলায়েবল হবে, দেন ইফিশিয়েন্ট হবে, দেন সিকিউরিটি মেজার গুলো মেনে চলবে। আমার সফটওয়্যারের কোয়ালিটি এনহ্যান্স করার জন্য হচ্ছে আমরা নন ফাংশনাল রিকোয়ারমেন্টটা ইউজ করে থাকি। তো এখানে দেখেন নন ফাংশনাল রিকোয়ারমেন্টের কিছু ব্রেকডাউন করে দেখানো হয়েছে, এটার ক্লাসিফিকেশন। তো ফার্স্টে দেখতেছি আমরা এখানে তিন ভাগে ভাগ করা আছে। তো একটা হচ্ছে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট, আর একটা হচ্ছে এক্সটার্নাল রিকোয়ারমেন্ট। সো প্রোডাক্ট রিকোয়ারমেন্ট বলতে এটাই বুঝতেছি যে প্রোডাক্ট মানে কি, সফটওয়্যার প্রোডাক্ট। আমরা যে সফটওয়্যার নিয়ে কাজ করব সেই সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটার কোয়ালিটি আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি, অথবা কিভাবে তার সিকিউরিটি মেনটেন করতে পারি, ডিপেন্ডেবিলিটি এসব মেনটেন করতে পারি, মানে তার কোয়ালিটি, প্রোডাক্টের কোয়ালিটি বেসিক্যালি যদি আমি বলতে চাই। আর অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে আমার যে সফটওয়্যার কোম্পানি আছে তার কিছু মানে সেখানে আমি কাজ করতে গেলে, সেখানে আমি সফটওয়্যার তৈরি করতে গেলে সেই ভিত্তিতে কিছু আমার অর্গানাইজেশনের কিছু রিকোয়ারমেন্ট আছে, ঠিক আছে? তো অর্গানাইজেশনের যে রিকোয়ারমেন্ট গুলো সেগুলো হচ্ছে অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট। আর এরপরে হচ্ছে এক্সটার্নাল রিকোয়ারমেন্ট। তো আমার প্রোডাক্ট অথবা আমার অর্গানাইজেশনের রিকোয়ারমেন্টের মধ্যে এটা না, যেটা আউটসাইড থেকে যে রিকোয়ারমেন্টটা আসছে, তো সেটা হচ্ছে এক্সটার্নাল রিকোয়ারমেন্ট। আচ্ছা, তো এখন আমরা যদি প্রোডাক্ট রিকোয়ারমেন্ট এটাকে যদি একটু দেখি, তাহলে এটার মধ্যে আমরা দেখতেছি চারটা পার্ট, ঠিক আছে? তো ফার্স্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউজেবিলিটি রিকোয়ারমেন্ট, এরপরটা হচ্ছে এফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট, এরপরটা হচ্ছে ডিপেন্ডেবিলিটি রিকোয়ারমেন্ট, আর আরেকটা হচ্ছে সিকিউরিটি রিকোয়ারমেন্ট। আচ্ছা, তো ফার্স্টে যেটা দেখতেছি সেটা হচ্ছে ইউজেবিলিটি রিকোয়ারমেন্ট। এখন ইউজেবিলিটি রিকোয়ারমেন্ট, ইউজেবিলিটি বলতে আমরা কি বুঝি, মানে আপনারা ইউজেবিলিটি বলতে কি বুঝেন? সফটওয়্যারটা ইউজারের কাছে কতটা মানে বেনিফিট বা ব্যবহার উপযোগী, মানে ব্যবহার উপযোগী। একটা উদাহরণ দেন তো কখন ইউজেবিলিটি থাকবে না। স্মুথলি যখন ব্যবহার করতে পারবে না ইউজার কোন একটা সফটওয়্যার, এখানে। আচ্ছা, সো ইউজেবিলিটি হচ্ছে আমার ইউআইটা যদি ইউজার ফ্রেন্ডলি না হয়, ইউজার যদি মানে ইউজারকে আমি যদি একটা অ্যাপ দিয়ে, মানে অ্যাপ আমি যদি ডেভেলপ করে তাকে দিয়ে দিই, এখন সে সেই অ্যাপটা ধরেন হাতে নিল, আমি তাকে কিছু বলে দেই নাই, সে ফার্স্ট টাইম ইউজ করতেছে এবং সে বুঝতেছে না অ্যাকচুয়ালি আচ্ছা এখানে কোথায় কোথায় প্রেস করলে কোথায় যাবে, বা কোন কোন ফাংশন কোথায় কোথায় আছে, মানে ক্লিয়ার না আর কি, ইউআই ডিজাইনটা ভালো না। তো ইজিলি নেভিগেট করা যাচ্ছে না, সে বুঝতে পারতেছে না যে কিভাবে ইউজ করা যাবে। যেমন একটা উদাহরণ দেই, এটিএম থেকে তো আমরা অনেকেই টাকা তুলছি। তো আমি যেদিন ফার্স্ট এটিএম এ যাই টাকা তুলতে, তো ওদের ইউজার ইন্টারফেসটা কিন্তু খুবই গুছানো এবং
একদম ফার্স্টেই হচ্ছে আপনাকে সব ইনস্ট্রাকশন কিন্তু সুন্দর করে দিচ্ছে, আপনি স্টেপে স্টেপে আগাতে পারছেন এবং লাস্টলি হচ্ছে মানি উইথড্র করতে পারতেছেন। সো প্রথমবার এটিএম থেকে টাকা তুলতে আমার কোনো সমস্যাই হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে সেই জায়গার যে সিস্টেমটা ছিল সেটার ইউজেবিলিটি হচ্ছে ভালো ছিল। ইউজার হচ্ছে ইজিলি বুঝতে পারতেছে যে হ্যাঁ আমি এই এই স্টেপে আগালে এইভাবে কাজ করতে পারবো। তো ওইটা যদি কোনো সফটওয়্যারে মিসিং থাকে তাহলে দেখা যাবে যে আমি তো সফটওয়্যার তৈরি করছি বাট অ্যাকচুয়ালি ইউজ করা যাচ্ছে না, মানে ইউজ করতে পারতেছে না। আমার সফটওয়্যারে ধরেন সব ফাংশনালিটি আছে কিন্তু নেভিগেশনটা এমন বা ইনস্ট্রাকশন দেওয়া নাই তাকে, সো সে অ্যাকচুয়ালি ফলো করতে পারতেছে না ইউজার যে অ্যাকচুয়ালি সেটাকে কেমনে ইউজ করবে। আচ্ছা, এরপরে হচ্ছে এফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট। আচ্ছা, এখন এফিসিয়েন্সি বলতে কি বুঝি বলুন তো? না মানে কি পরিমাণ ইনপুট দিলে কি পরিমাণ আউটপুটটা পাবো, না, ইনপুট আউটপুটের অনুপাত। ওটা এফিসিয়েন্সি না, ওটা প্রোডাক্টিভিটি, ওটা তো আলাদা জিনিস। এফিসিয়েন্সি বুঝতে পারছি কিন্তু মানে বলতে পারছি না ম্যাম। অন্য কেউ একটু বলেন। মানে এই সফটওয়্যারটা কতটা কার্যক্ষম হয় এরকম, মানে একটু স্পেসিফিক ভাবে। সফটওয়্যারটা আমাদের কি রকম কাজে সহায়তা দেবে এটা আর কি। ঠিক এটা না, আর কেউ বলতে পারবেন? আমরা এফিশিয়েন্ট অ্যালগোরিদম, একটা অ্যালগোরিদমকে এফিশিয়েন্ট কখন বলি? কি দেখে একটা অ্যালগোরিদমকে আপনি এফিশিয়েন্ট বলবেন? আমরা অ্যালগোরিদম পড়ে আসছি না কোর্স? জি ম্যাম। তো একটা অ্যালগোরিদম আরেকটা অ্যালগোরিদম থেকে বেটার কি কি ক্ষেত্রে হয়, মানে কি মেজার করি আমরা? কমপ্লেক্সিটি মেজার করি। তো কয় ধরনের কমপ্লেক্সিটি আছে বলুন তো অ্যালগোরিদমের? 3 ধরনের। কি কি? বেস্ট চয়েস আছে, পোস্ট বেস্ট আছে। না, ওইটা না। আমরা যখন কোন একটা অ্যালগোরিদমকে ইভালুয়েট করতে চাই যে এটা কেমন ইফিশিয়েন্ট, তখন আমি দেখি যে এটা র্যাম টাইম কতটুকু, এই অ্যালগোরিদমটা এক্সিকিউট হতে আমার কতটুকু টাইম নিছে। ঠিক আছে, বিভিন্ন কমপ্লেক্সিটির অ্যালগোরিদম আছে না? একটা হচ্ছে ধরেন ডাবল সর্টেজ আমি যদি বলি, সেটা কি? ও অফ এন স্কয়ার। কমপ্লেক্সিটি হ্যাঁ হ্যাঁ ডিটারমাইন করা, শর্ট ডাবল শর্ট হ্যাঁ, ওগুলা হচ্ছে কমপ্লেক্সিটি বেশি। দেন বিগ আমি শর্ট। যদি বলি যে বাইনারি সার্চ, বাইনারি সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে কম, লিনিয়ার সার্চের কমপ্লেক্সিটি হচ্ছে বেশি, মানে টাইম বেশি লাগে লিনিয়ার সার্চে, বাইনারি সার্চে কম লাগে। সো ইফিসিয়েন্সির ক্ষেত্রে আমরা দুইটা জিনিস মেজার করব, একটা হচ্ছে আমার টাইম আর একটা হচ্ছে স্পেস। স্পেস মানে কি আমার মেমোরির কত জায়গা সে নিচ্ছে। ঠিক আছে, এখন দেখেন ইফিসিয়েন্সি রিকোয়ারমেন্টের নিচে দুই ভাগে ভাগ করে দেখানো হয়েছে, একটা হচ্ছে পারফরমেন্স রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে স্পেস রিকোয়ারমেন্ট। তো ওইটাই আমরা যদি অ্যালগোরিদমের সাথে চিন্তা করি তাহলে অ্যালগোরিদমকে আমি কিভাবে ইভালুয়েট করতাম, আমার টাইম কমপ্লেক্সিটি কত, আমার স্পেস রিকোয়ারমেন্ট কত। তো এটাই। তো এখানে অ্যাকচুয়ালি আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে পারফরমেন্স রিকোয়ারমেন্টের মধ্যে যেটা বলা হয়েছে সেটাকে আমরা টাইমের সাথে চিন্তা করতে পারি, যে আমার যে সফটওয়্যারটা আছে একটা অপারেশন আমাকে করে দিতে তার কতটা টাইম লাগতেছে। ঠিক আছে, এখন ধরেন এটিএম বুথে গিয়ে আমি টাকা তুলতে গেছি, তো এখন আমাকে যদি তারা আমি ধরেন পিন নাম্বার দিলাম, এখন পিন নাম্বার প্রসেস করতেই যদি তাদের 10 মিনিট টাইম লাগে, তাহলে এই জিনিসটা কেমন হইতো, পারফরমেন্সটা কেমন হইতো এটা?
খারাপ। হ্যাঁ, সো এটা দেখতে হবে যে আমার আমার কোনো একটা অপারেশন যখন আমার সফটওয়্যার করতেছে সেটা হচ্ছে কতটা টাইম নিচ্ছে। যেমন আমি প্রতিবারই একটা জিনিস বলছি, ধরেন আপনার একটা ডেটাবেস আছে, আপনার ওই ডেটাবেস থেকে কিছু একটা সার্চ করে নিয়ে আসতে হবে। এখন ধরেন ডেটাবেসটা আপনার অনেক বড়, ওই ডেটাটা আছে একদম ডেটাবেসের লাস্টে। এখন আপনি যদি লিনিয়ার সার্চ চালান তাহলে কি হবে, প্রচুর টাইম লাগবে ওই ডেটাটা বের করে আনতে। বাট আপনি যদি ডেটাগুলোকে অ্যালফাবেটিক অর্ডারে সাজান অথবা ইন্ডেক্সিং করে সাজান তাহলে কিন্তু অনেক কম টাইমেই আপনি ওই ডেটাটা পেয়ে যাবেন। তো এটা আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আপনার সফটওয়্যার যেটা আছে সেটার পারফরমেন্স কেমন হবে, আপনি কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করছেন। এখন দেখা যেতে পারে যে আপনার সফটওয়্যারের মধ্যে একটা কাজ হচ্ছে একটা লুপ দিয়েই করা যেত। এখন আপনি যে কাজটা করলেন, আপনি কোড করলেন, সেখানে 3টা লুপ ইউজ করলেন, মানে আপনি আপনার মতো করে ভাবতেছেন যে হ্যাঁ এভাবে এভাবে করা যায়, তো ওইভাবে করলেন। বাট এটাকে আরো ইফিশিয়েন্ট কিন্তু করা যায়, একটা লুপ দিয়েই করা যায়। তো ওইটা হচ্ছে পারফরমেন্স রিকোয়ারমেন্ট, যে আমি কতটা কম টাইমের মধ্যে আমার অপারেশন গুলো, সফটওয়্যারের অপারেশন গুলো হচ্ছে এক্সিকিউট করাতে পারি। এরপরে আরেকটা আছে দেখেন স্পেস রিকোয়ারমেন্ট, তার মানে হচ্ছে আমার যে সফটওয়্যারটা আছে কতটুকু স্পেস নিচ্ছে। তো আমরা যদি মানে সফটওয়্যার যদি বেশি মেমোরি নিয়ে নেয়, তো এই জিনিসটাও কিন্তু ইফিসিয়েন্সির মধ্যে একটা বড় প্রবলেম হয়ে যাবে। সো আমাদেরকে ওই জিনিসটাও খেয়াল রাখতে হবে যে আমরা কত কম্প্রেস করতে পারি সফটওয়্যারটাকে এবং পারফরমেন্স কতটা বাড়াতে পারি। সো এটা গেল হচ্ছে ইফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট। এরপরে হচ্ছে ডিপেন্ডেবিলিটি রিকোয়ারমেন্টস। আচ্ছা, তাহলে আমরা ডিপেন্ডেবিলিটি বলতে কি বুঝি? নির্ভরযোগ্যতা, আমার সফটওয়্যারটা ঠিক মতো কাজ করবে কিনা। যে এরকম ব্যাংকের কথাই বলা হচ্ছে ম্যাম এখানে, যে আমি টাকা উইথড্র করবো, এখানে আমার টাকাটা উইথড্র হবে কিনা, নির্ভরযোগ্য কিনা, এরকম। আচ্ছা, তো ধরেন আমি একটা ওয়েবসাইটই বানায় রাখলাম, ঠিক আছে, ওয়েবসাইট বানাইছি। তো আমার কাস্টমাররা হচ্ছে ওয়েবসাইট ইউজ করতে পারবে। ধরেন আমি কোনো ই কমার্স ওয়েবসাইটই বানাইছি, তো ওইটা আমার কাস্টমাররা ওখান থেকে অর্ডার করতে পারবে। এখন আমার ওয়েবসাইট যদি দিনের মধ্যে ধরেন 12 ঘন্টায় ডাউন থাকে, 12 ঘন্টায় সার্ভিস দিচ্ছে না, ঠিক আছে, এরকম যদি হয় তাহলে কি ওই ওয়েবসাইটটা ডিপেন্ডেবল হবে? অথবা মাঝে মাঝে কি হয়ে যাচ্ছে, সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, তখন আমার ওই আমার ওই ওয়েবসাইটটা সেটা কি ডিপেন্ডেবল হবে? না ম্যাম। যখন আমি চাবো তখনই কি ইউজ করতে পারবো? পারতেছি না কিন্তু। তো এখানে হচ্ছে ডিপেন্ডেবিলিটির রিকোয়ারমেন্টের একটা জিনিস থাকে যে আমার সফটওয়্যারটা সবসময় হচ্ছে ইউজ করার জন্য, মানে আমাকে সার্ভিস দেওয়ার জন্য রেডি থাকবে। আরেকটা জিনিস, ধরেন আমার সফটওয়্যারটা এমন বানাইছি যেটা হচ্ছে একটুক্ষণ পর পরে হচ্ছে ফেল করে হচ্ছে বন্ধ হয়ে যায়, ঠিক আছে। তো বন্ধ হয়ে যাওয়ার পরে হচ্ছে সেটা রিস্টার্ট হতে কত টাইম, মিনিমাম টাইমটা কতটুকু লাগবে সেইটা মিনিমাইজ করা লাগবে। তো এই জিনিসগুলো হচ্ছে ডিপেন্ডেবিলিটির উপরে রিকোয়ারমেন্টের মধ্যে চলে আসে। এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে সিকিউরিটি রিকোয়ারমেন্ট। তো সিকিউরিটি রিকোয়ারমেন্ট বলতে কি বুঝি? সিকিউরিটি বলতে তো বুঝতেছি যে অবশ্যই আমার ধরেন কিছু ডেটা আছে, যেমন কিছু ডেটা আছে ধরেন একটা ক্লাস অফ পিপল অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে। এইটা হচ্ছে যদি আমি এনশিওর না করি তাহলে কিন্তু আমার সিস্টেমটার সিকিউরিটিটা নষ্ট হয়। অথবা আমি কোন একটা ব্যাংকের জন্য কোন একটা সফটওয়্যার বানালাম, দেন কি করলো, বাইরে থেকে হ্যাকার এসে হচ্ছে এটাকে হ্যাক করে ফেললো, সিস্টেমকে হ্যাক করে ফেললো, দেন যার অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা হচ্ছে ট্রান্সফার করে নিয়ে গেল বা কোন একটা ঝামেলা করে দিল। তো ওইটা হচ্ছে সিকিউরিটি ইস্যু। তো আমার সফটওয়্যার ঠিক মতো কাজ করলেই হবে না, সেখানে হচ্ছে আমার সিকিউরিটি মেজার গুলো থাকতে হবে। আচ্ছা,
এরপরে আমি যদি দেখি অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট, তো এটা 3 ভাগে ভাগ করা হয়েছে: এনভায়রনমেন্টাল রিকোয়ারমেন্ট, অপারেশনাল রিকোয়ারমেন্ট আর ডেভেলপমেন্ট রিকোয়ারমেন্ট। সো এগুলা একসাথে যদি বলতে চাই, আমাদের যে অর্গানাইজেশন আছে যার মাধ্যমে সফটওয়্যার বানাচ্ছি, তো তাদের কিছু রুলস এন্ড পলিসি থাকে, তাদের কিছু রিকোয়ারমেন্ট থাকে যে আমি যে সফটওয়্যার বানাচ্ছি সেটার উপরেই কিছু রিকোয়ারমেন্ট থাকে বা তাদের এক্সট্রা কিছু রুলস রেগুলেশন থাকে। সো এগুলা হচ্ছে অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্টের মধ্যে যাবে। এরপরে যদি এক্সটার্নাল রিকোয়ারমেন্ট দেখি, তাহলে এর মধ্যে দেখেন রেগুলেটরি রিকোয়ারমেন্ট, ইথিক্যাল রিকোয়ারমেন্ট আর লেজিসলেটিভ রিকোয়ারমেন্ট বলছে। সো রেগুলেটরি রিকোয়ারমেন্ট হচ্ছে ধরেন আমি একটা অ্যাপ বানায় সেটাকে হচ্ছে অনলাইন করতে যাচ্ছি, এখানে ধরেন আইসিটির মিনিস্ট্রির কিছু রুলস আছে, সেটা আমি মানতেছি কিনা। তারপর এথিক্যাল রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে কিছু কোড অফ ইথিক্স আছে ইয়া করার জন্য, সফটওয়্যারকে তৈরি করার জন্য, যে সফটওয়্যার কিছু ক্ষতিকর কিছু করবে না, আমি সফটওয়্যার এমন বানাবো না যাতে ক্ষতিকর কিছু হয়। সো ডিস্ট্রাকটিভ সফটওয়্যার আমি বানাবো না। সো এগুলা হচ্ছে ইথিক্যাল রিকোয়ারমেন্ট আর কি, এগুলো হচ্ছে বাইরের রিকোয়ারমেন্ট। আর লেজিসলেটিভ রিকোয়ারমেন্ট যেগুলো, সেগুলো হচ্ছে ধরেন আমার কান্ট্রির কিছু ল আছে, হ্যাঁ, কান্ট্রির কিছু ল আছে, ধরেন সফটওয়্যার তৈরি করার উপরেই কিছু ল আছে যেগুলো আমি অবে করতে বাধ্য, ঠিক আছে। সো এগুলোর মধ্যে অ্যাকাউন্টিং রিকোয়ারমেন্টস, দেন সেফটি সিকিউরিটি রিকোয়ারমেন্টস, এগুলো ভাগ করে দেখাইছে। সো এগুলো হচ্ছে লেজিসলেটিভের মধ্যে যায়, ঠিক আছে। এখন এক্সটার্নালের আমি যদি একটা ইয়া দেই, আপনাকে উদাহরণ দেই, ধরেন একটা গেম গেম তৈরির একটা প্রতিযোগিতা হয়েছে, অ্যান্ড্রয়েড গেম তৈরি। তো ধরেন এক টিম হচ্ছে খুব ভালো এক মুক্তিযুদ্ধের উপরে আর কি একটা ভালো ইয়া করছে, গেম বানাইছে, একটা সুন্দর গেম বানাইছে মুক্তিযুদ্ধের উপরে, অনেক ইফিশিয়েন্ট গেমটা চালায় হচ্ছে সবাই আর কি প্রেইজ করতেছে। বাট দেখা যাচ্ছে যে সেখানে আমাদের যে মুক্তিযোদ্ধা যারা আছে তাদেরকে অ্যাকচুয়ালি যে ড্রেস আপ করাইছে সেটা হচ্ছে মিলিটারির যে ড্রেস আপ সেটা করাইছে। তো এখানে দেখা যাচ্ছে যে মুক্তিযোদ্ধারা তো আর এরকম ড্রেস আপে যুদ্ধ করতো না। তো এই জন্য হচ্ছে ধরেন আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের এটা ইয়াতে চলে যাচ্ছে, একটু কন্ট্রাডিক্ট করতেছে। এই জন্য হয়তো বা আমাদেরকে গভর্নমেন্ট থেকে বললো যেটা যদি অনলাইন করতে চাও তাহলে মুক্তিযুদ্ধের যে মুক্তিযোদ্ধারা যেভাবে অ্যাকচুয়ালি থাকতো সেটা হচ্ছে এর মধ্যে নিয়ে আসো। সো এই জিনিসটা কিন্তু আমার প্রোডাক্টেরও রিকোয়ারমেন্ট না, আমার অর্গানাইজেশনের রিকোয়ারমেন্ট না, এটা কিন্তু আমার এক্সটার্নাল রিকোয়ারমেন্ট। আচ্ছা, তো আমরা নন ফাংশনাল রিকোয়ারমেন্টের অনেকগুলা ইয়া দেখলাম, একটু সামনে যাই। এখানে বলছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট ইমপ্লিমেন্টেশন। Non-functional requirements may affect the overall architecture of a system rather than the individual component. So non-functional requirement যেটা, সেটা যদি আমরা যদি কোনো কিছু এফিশিয়েন্ট করতে চাই, দেখা যেতে পারে যে আমার পুরা সফটওয়্যারের ওভারঅল আর্কিটেকচারের উপরে কিন্তু এটা ইফেক্ট ফেলতেছে একটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের উপর ইফেক্ট ফেলা থেকে। দেন হচ্ছে ফর এক্সাম্পল, টু এনশিওর দ্য পারফরমেন্স রিকোয়ারমেন্টস আর মেট, you may have to organize the system to minimize communication between components. So আপনি ধরেন আপনার কম্পোনেন্ট গুলো, বিভিন্ন মডিউল গুলো এমন ভাবে ইন্টিগ্রেট করছেন যে তারা কমিউনিকেট করতে গেলে হচ্ছে তাদের মধ্যে বেশি মানে বেশি মডিউলের মধ্যে ইন্টারাকশন যখন হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এটা কম মডিউল দিয়েও করা যেত, ঠিক আছে। ধরেন একটা মডিউল আরেকটা মডিউলের সাথে ডিরেক্টলি কমিউনিকেট করতে পারতো, বাট আপনি কি করতেছেন, ভায়া আরেক মডিউল সেটাকে কমিউনিকেট করতেছেন বা এইভাবে মডিউল গুলো অর্গানাইজ করছেন। তো আপনার যখন এখানে ধরেন পারফরমেন্স রিকোয়ারমেন্টটা যদি চলে আসে, তখন দেখা যাচ্ছে যে না, এই মডিউল গুলো যদি আমি কানেকশনটা রিঅ্যারেঞ্জ করে দেই তাহলে আমার এই টাইমটা কম লাগবে প্রসেস হতে, ডেটা প্রসেস হতে। তো এগুলা হচ্ছে দেখা যাচ্ছে যে পারফরমেন্স রিকোয়ারমেন্ট যেটা আছে সেটা হচ্ছে পুরা ইসের উপরে, পুরা হচ্ছে আমার সিস্টেম আর্কিটেকচারের উপরে কিন্তু আমার ইফেক্ট ফেলতেছে। এরপরে হচ্ছে single non-functional requirements such as security requirement may generate number of related functional requirements. So security
ইনশিওর করতে গেলে হয়তো বা আমার ইউজার চায় নাই কিছু ফিচার, এগুলো আমাকে ইউজার বলে নাই, বাট আমি যদি সিকিউরিটি মেনটেন করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে আমার সেই নতুন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো নিয়ে আসতে হচ্ছে। ঠিক আছে, তো দ্যাট ডিফাইন সিস্টেম সার্ভিস দ্যাট আর রিকোয়ার্ড। সো আমার ইউজার জাস্ট চাইছে যে আমি এটিএম বুথে গিয়ে আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবো। সো আমি যদি এখানে সিকিউরিটি রিকোয়ারমেন্টটা নিয়ে আসি তাহলে দেখা যাবে যে আমার নতুন একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে যে অথেন্টিকেশন করার। এটা কিন্তু আমার ইউজার চায় না যে আমি এটিএম বুথে গিয়ে নিজেকে অথেন্টিকেট করব, বাট অথেন্টিকেট করার জন্য কি হয়েছে মানে সেফটিটা সিকিউরিটি রিকোয়ারমেন্ট মেনটেন করার জন্য, যেটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, তো এটা করার জন্য কি দেখা গেছে যে নতুন একটা ফাংশনাল রিকোয়ারমেন্ট আমাকে আনতে হয়েছে, যেটা হচ্ছে অথেন্টিকেট ইউজার। সো নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কিছু অ্যাডিশনাল ফাংশনাল রিকোয়ারমেন্টকে জন্ম দিতে পারে। It may also generate requirements that restrict existing requirement. So ধরেন এক্সিস্টিং কিছু রিকোয়ারমেন্ট আমার ছিল, এখন সিকিউরিটিটা মেনটেন করতে গিয়ে দেখা যাচ্ছে যে এক্সিস্টিং যে একটা রিকোয়ারমেন্ট আছে সেটাকে আমি অ্যাকচুয়ালি তৈরি করতে পারতেছি না, সেটা কন্ট্রাডিক্ট করতেছে আমার ইসের সাথে, সিকিউরিটি মেজারমেন্টের সাথে। সো ওই রিকোয়ারমেন্ট গুলোকে আমার আবার বাদও দেওয়া লাগতে পারে। আচ্ছা, দেন এখানে হচ্ছে প্রোডাক্ট রিকোয়ারমেন্টের কথা বলছে যে রিকোয়ারমেন্টস হুইচ স্পেসিফাই দ্যাট দ্য ডেলিভার্ড প্রোডাক্ট মাস্ট বিহেভ ইন এ পার্টিকুলার ওয়ে। সো এই যে এক্সিকিউশন স্পিড, রিলায়েবিলিটি এসবের কথা বলছে হচ্ছে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট। সো প্রোডাক্টের উপর যেটা ডিপেন্ড করে সেটা হচ্ছে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট। আর organizational requirement বলছে requirements which are a consequence of organizational policies and procedures. So যেটা আমি বলছিলাম যে আমার যে সফটওয়্যার অর্গানাইজেশনটা আছে যার জন্য আমি কাজ করতেছি, তাদের হচ্ছে কিছু পলিসি এন্ড প্রসিডিউর থাকে, সেগুলো মেইনটেইন করতে হয়। তো ওই সব কিছু হচ্ছে আমার অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট। আর এক্সটার্নাল রিকোয়ারমেন্ট কি? যে রিকোয়ারমেন্টস which arise from factors which are external to the system, its development process. So যেটা আমি বললাম যে ধরেন গভর্নমেন্টের রুলস মেনে চলতেছে নাকি, সফটওয়্যারের যে কোড অফ ইথিক্স আছে সেগুলা মেনে চলতেছে নাকি, এইসব কিছু হচ্ছে এক্সটার্নাল রিকোয়ারমেন্ট। তো আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা যে এমএইচসি এমপিএস এই সিস্টেমটার যে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট যেগুলো দেখতেছিলাম, তো এখানে যদি দেখি তাহলে দেখবেন যে প্রোডাক্ট রিকোয়ারমেন্টের মধ্যে আছে যে the MHC MPS shall be available to all clinics during normal working hours. আচ্ছা, তো এই জিনিসটা রিলায়েবিলিটি মানে ডিপেন্ডেবিলিটির মধ্যে পড়ে আর কি, যে এত থেকে এত টাইম পর্যন্ত এই সিস্টেমটাকে অ্যাভেলেবল রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো ডাউন টাইম উইথ নর্মাল ওয়ার্কিং আওয়ার্স শ্যাল নট এক্সিড 5 সেকেন্ডস ইন এনি ওয়ান ডে। তার মানে হচ্ছে এই টাইমের মধ্যে আমাকে অবশ্যই আমার সিস্টেমটাকে কি রাখতে হবে, অনলাইন রাখতে হবে। যদি আমার সিস্টেম ডাউনও হয়ে যায় সেটাকে আবার স্টার্ট করতে আমার 5 সেকেন্ডের বেশি টাইম নেওয়া যাবে না ওয়ার্কিং ডেতে। ঠিক আছে, এটা হচ্ছে প্রোডাক্ট রিকোয়ারমেন্ট। আর অর্গানাইজেশনাল রিকোয়ারমেন্ট যদি দেখি, ইউজার্স অফ দা এমএইচসি পিএমএস সিস্টেম শ্যাল অথেন্টিকেট দেমসেলফ ইউজিং দেয়ার হেলথ কার্ড, আইডেন্টিটি কার্ড। সো আমার অর্গানাইজেশন যেটা বলে দিছে যে এই সিস্টেমটা যারা ইউজ করবে তারা হচ্ছে নিজেদেরকে হেলথ অথরিটির আইডেন্টিটি কার্ড দিয়ে হচ্ছে অথেন্টিকেট করবে। এরপর এক্সটার্নাল রিকোয়ারমেন্ট যেটা, দ্য সিস্টেম শ্যাল ইমপ্লিমেন্ট পেশেন্ট প্রাইভেসি প্রভিশন অ্যাট সেট আউট ইন, এটা একটা ল। এই লতে বলা হয়েছে যে পেশেন্টের প্রাইভেসি মেইনটেইন করতে হবে। ঠিক আছে, তো এই সিস্টেমটা যাতে পেশেন্টের প্রাইভেসি মেইনটেইন করে সেটা হচ্ছে এক্সটার্নাল রিকোয়ারমেন্ট। আচ্ছা,
তো এখানে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট নিয়ে কিছু কথা বলা হয়েছে, একটু দেখে নেবেন। আচ্ছা, এখন ইউজেবিলিটি রিকোয়ারমেন্ট, তো এটা যদি দেখি, the system should be easy to use by medical staff and should be organized in such a way that user errors are minimized. আচ্ছা, ইজি টু ইউজ, এখানে এই জিনিসটা মনে রাখবেন যে ইউজেবিলিটি মানে ইজিলি ইউজ করতে পারতেছে। Then medical staff shall be able to use all the system function after few hours of training. So আমার যে এই সিস্টেমটা ছিল MHC PMS, তো মেডিকেল স্টাফ যারা আছে তারা হচ্ছে এই সিস্টেমটা ইউজ করতে পারবে কিছুক্ষণ যদি আমি তাকে ট্রেনিং দিই বা বলি যে আমার সিস্টেমটা এই আছে, এইভাবে ভাবে আর কি ডেটা এন্ট্রি দিতে হবে, সো আমার মেডিকেল স্টাফ হচ্ছে ইজিলি এটাকে ফলো করতে পারবে। After this training, the average number of errors made by experienced users shall not exceed 2 per hour of system use. তার মানে হচ্ছে এরপরে সে যে সিস্টেমটাকে ইউজ করবে সে হচ্ছে কোনো মিস্টেক করবে না বা এরর তৈরি করবে না। তো এটাই হচ্ছে ইউজেবিলিটি ছিল। এখন মেট্রিক্স ফর স্পেসিফাইং নন ফাংশনাল রিকোয়ারমেন্টস। সো প্রথমে দেখেন প্রপার্টি দেওয়া আছে স্পিড, প্রসেস ট্রানজাকশন সেকেন্ড, মানে কতগুলা ট্রানজাকশন প্রসেস করতে পারতেছেন, দেন ইউজার ইভেন্ট রেসপন্স টাইম, তো আপনি ধরেন কিছু একটা রিকোয়েস্ট দিয়েছেন সেটাকে আপনার রেসপন্স করতেছে কত টাইমে, দেন হচ্ছে স্ক্রিন রিফ্রেশ টাইম, তো স্ক্রিন রিফ্রেশ টাইম যদি কম হয় তাহলে হচ্ছে ভালো, দেন সাইজ, আপনার সফটওয়্যার সাইজ কতটুকু, তারপরে হচ্ছে নাম্বার অফ রম চিপস, দেন হচ্ছে ইজি অফ ইউজ, যেমন হচ্ছে ট্রেনিং টাইম, যে আপনার সফটওয়্যারটা যে আপনি বানাইছেন এখন ইউজারদের ট্রেন করবেন যে কিভাবে ইউজ করতে হয়, ঠিক আছে, ইউজার ম্যানুয়াল দিয়েও আমরা এই কাজটা করি। সো এইটা যত কম হবে ট্রেনিং টাইম, আর নাম্বার অফ হেল্প ফ্রেমস, যতগুলা হচ্ছে হেল্প সে নিবে, সো এগুলা হচ্ছে যদি কম হয় তাহলে ইজি টু ইউজ হবে। রিলায়েবিলিটি হচ্ছে mean time to failure, probability to unavailability, rate of failure occurrence আর availability, মানে আমার সিস্টেমটা ফেল করতেছে কেমন আর হচ্ছে মানে কত টাইম পর পর ফেল করতেছে, দেন probability of unavailability, আমার সিস্টেমটা আনঅ্যাভেলেবল হবে এটার probability কত, আর হচ্ছে rate of failure occurrence, ফেইলারস হচ্ছে কতক্ষণ পর পর আসতেছে, এগুলাই হচ্ছে রিলায়েবিলিটির মধ্যে যায়। আর রোবাস্টনেস এর মধ্যে যায় কি, টাইম টু রিস্টার্ট আফটার ফেইলার, তো আমার সিস্টেমটা ধরেন ফেইল করছে, হ্যাঁ, এরপরে তো আমার অবশ্যই সেটাকে আবার রিস্টার্ট করতে হবে, এখন রিস্টার্ট করতে গেলে সে কতটুকু টাইম নিচ্ছে, এই টাইমটা যত কম নিবে তত হচ্ছে এটার রোবাস্টনেস বেশি। এন্ড পার্সেন্টেজ অফ ইভেন্টস কজিং ফেইলার আর probability of data corruption on failure, সো এই সব কিছু হচ্ছে রোবাস্টনেস এর মধ্যে যাচ্ছে। আর পোর্টেবিলিটি হচ্ছে পার্সেন্টেজ অফ টার্গেট ডিপেন্ডেন্ট স্টেটমেন্টস আর হচ্ছে নাম্বার অফ টার্গেট সিস্টেম। সো আমার যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে কোন কোন সিস্টেমে আমি চালাতে পারি, তো নাম্বার অফ টার্গেট সিস্টেম যদি বেশি হয় তাহলে হচ্ছে আমার পোর্টেবিলিটিটা বেশি, যেমন বেশি ভার্সেটাইল আমার সিস্টেমে হচ্ছে এটাকে চালাতে পারবো। আচ্ছা, এরপর আসছে ডোমেইন রিকোয়ারমেন্ট, the system's operational domain imposes requirement on the system. আচ্ছা, তো আমার যে সফটওয়্যারটা আছে সেটার যে ডোমেইনে কাজ করবে সেই ডোমেইনের রিকোয়ারমেন্ট, সেই ডোমেইনও হচ্ছে আমার সফটওয়্যারটার উপরে একটা স্পেসিফিকেশন তৈরি করে দেয়। যেমন ফর এক্সাম্পল, a train control system can take into account the braking characteristic in different weather condition. So train control system এ হচ্ছে বিভিন্ন ওয়েদার কন্ডিশনের উপর ডিপেন্ড করে হচ্ছে আমার ব্রেকিং এর যে ক্যারেক্টারিস্টিক সেটা হচ্ছে কম বেশি হয়ে থাকে। So domain requirements may be functional requirements, constraints on existing requirements or define specific computation, মানে আমার সিস্টেম, আমার সফটওয়্যারটা যে সিস্টেমে চলবে সেই সিস্টেমের কিছু রিকোয়ারমেন্ট থাকে, হ্যাঁ, সেগুলো ফুলফিল করতে হয়, যদি ফুলফিল না করতে পারি সেক্ষেত্রে দেখা যায় যে আমার সিস্টেমে সেই সফটওয়্যারটা চালানো হচ্ছে হচ্ছে না, ওয়ার্ক করতেছে না।
তো ডোমেন রিকোয়ারমেন্টের দুইটা প্রবলেম আছে, একটা হচ্ছে আন্ডারস্ট্যাবিলিটি, যেমন কোন একটা সিস্টেম সম্পর্কে কিন্তু আমরা ডিটেইলস জানি না। যেমন অপারেটিং সিস্টেম নিয়ে যদি বলি, ডিফারেন্ট অপারেটিং সিস্টেম সম্পর্কে আমাদের প্রোগ্রামাররা কিন্তু জানে না, যারা ওএস স্পেশালিস্ট তারা এই জিনিসগুলো জানে। এখন তারা যদি এমন কিছু জিনিস লিখে রাখে তাদের টেকনিক্যাল ভাষায়, যেটা আমার প্রোগ্রামার বুঝতেছে না, তখন কিন্তু তার পক্ষে এই ডোমেন রিকোয়ারমেন্ট গুলো হচ্ছে মিট করা পসিবল হবে না। আর ইমপ্লিসিটনেস হচ্ছে দ্য ডোমেন স্পেশালিস্ট আন্ডারস্ট্যান্ড দ্য এরিয়া সো ওয়েল দ্যাট দে ডু নট থিঙ্ক অফ মেকিং দ্য ডোমেন রিকোয়ারমেন্ট এক্সপ্লিসিট। সো তারা হয়তো বা ধরেন ওএস ডেভেলপার যারা আছে বা ওএস স্পেশালিস্ট যারা আছে, তারা আমার সিস্টেমের সবকিছু জানে, খুবই ভালোভাবে জানে, এবং তাদের কাছে মনে হচ্ছে যে এত এক্সপ্লিসিটলি বলার কিছু নাই, এটা তো ইজি জিনিস, এইটুক লিখলেই আমার প্রোগ্রামার বুঝে ফেলবে। বাট প্রোগ্রামার তো ওএস নিয়ে হয়তো বা তার বেশি স্পেশালাইজড না আসে, তাই হচ্ছে তার হচ্ছে সমস্যা হতে পারে। আচ্ছা, তো এখানে হচ্ছে রিকোয়ারমেন্টের কিছু কি পয়েন্ট বলা আছে। সো আমরা এ পর্যন্ত যে ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্ট দেখলাম, তো এইটার সো রিকোয়ারমেন্ট ফর এ সফটওয়্যার সিস্টেম সেট আউট হোয়াট দ্য সিস্টেম শুড ডু এন্ড ডিফাইন কনস্ট্রেন্টস অন ইটস অপারেশন এন্ড ইমপ্লিমেন্টেশন। এখানে হচ্ছে জাস্ট আমরা যা পড়ে আসলাম সেটারই একটা সামারি কি পয়েন্ট হিসেবে দেওয়া আছে। আচ্ছা, তো আপনাদের আমি এখন হচ্ছে একটা কাজ দিব, সেটা হচ্ছে আপনারা তো জিইউএমএস সফটওয়্যার ইউজ করেন, তাই না? জি ম্যাম। আচ্ছা, তো ওখানে তো জানেন যে স্টুডেন্ট এন্ড টিচার দুই ইউজারের জন্যই কি আছে, বেশ কিছু ফাংশনালিটি আছে, তাই না? আচ্ছা ম্যাম। আচ্ছা, তো আমরা এক কাজ করব, আমরা এখন জাস্ট আজকে যতটুকু করলাম, এরপরে হচ্ছে আমরা একটা ব্রেকআউট রুম করব, 4টা ব্রেকআউট রুম করব। দেন আপনারা হচ্ছে নিজেদের মধ্যে ডিসকাস করবেন যে আমাদের যে জিইউএমএস সিস্টেমটা আমরা ইউজ করি সেটার রিকোয়ারমেন্ট, ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কি, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কি হতে পারে, ঠিক আছে? আর হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট গুলো কি কি। সো ইউজার রিকোয়ারমেন্ট হচ্ছে ধরেন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ইউজার রিকোয়ারমেন্টও হতে পারে বা সিস্টেম রিকোয়ারমেন্টও হতে পারে। তো আচ্ছা, তো ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো কি কি আমাদের জিইউএমএস সিস্টেমের, দেন নন ফাংশনাল রিকোয়ারমেন্ট কি কি হতে পারে, আর হচ্ছে আরেকটা জিনিস দেখবেন যে সিস্টেম রিকোয়ারমেন্ট কি কি হতে পারে। সো ফার্স্টে হচ্ছে ফাংশনাল নন ফাংশনালটা দেখেন, এরপরে হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট আর সিস্টেম রিকোয়ারমেন্ট কি হতে পারে। সো আমরা ল্যাবও করে আসছি, আমরা এখানে যতটুকু রিকোয়ারমেন্ট দেখছি, তো সেই অনুযায়ী আমরা হচ্ছে ডিসকাস করব, ডিসকাস করে আমরা সবার যতটুকু অ্যানালাইজ করলাম সেটা হচ্ছে সবার সাথে শেয়ার করব, ঠিক আছে? ঠিক আছে সবাই? শুধু ম্যাম ফাংশনাল আর নন ফাংশনাল রিকোয়ারমেন্টটাই? হ্যাঁ, ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এবং এরপরে হচ্ছে আমার সিস্টেম রিকোয়ারমেন্ট কি কি হতে পারে। সেখানে সিস্টেম রিকোয়ারমেন্টও আপনাদেরকে আমি পড়াইছি। তো সিস্টেম রিকোয়ারমেন্ট, ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এগুলা হচ্ছে আপনারা একটু ব্রেকআউট রুমে আলোচনা করবেন, দেন আমি সব গ্রুপ থেকে একটু একটু করে শুনবো, ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে হচ্ছে আমি আপনাদেরকে ব্রেকআউট রুম খুলে দিচ্ছি। আপনারা সবাই ব্রেকআউট রুমে গিয়ে একটু ডিসকাস করে পয়েন্ট গুলো রেডি করবেন। আচ্ছা, আমি অন করে দিচ্ছি।
যারা জয়েন করেননি জয়েন করে ফেলেন। সবাই ব্রেকআউট রুমে জয়েন করে ফেলেন যারা জয়েন করেন নাই। রিদনে ভুইয়া, বেলাল হোসেন আর জুবায়ের জয়েন করে ফেলেন। হ্যালো ম্যাম। জি তাই জি বলেন। ম্যাম আমি তো গ্রুপ 1-এ আসছিলাম, তো নেট কানেকশনের জন্য হচ্ছে সমস্যা হয়েছে। রাজু আহমেদ, কি ম্যাম, গ্রুপ আচ্ছা 1-এ ঠিক আছে। ছিলাম। সাইমুম, আপনি কি ম্যাম, কোনো গ্রুপে ছিলেন? জি ম্যাম ছিলাম, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো যার কারণে আবার জয়েন দিলাম আর কি। কোন গ্রুপে? আমি ছিলাম রিয়াজ আর হইতেছে তহিদুর রহমানের সাথে না।
হ্যালো। জি ম্যাম। আচ্ছা, তো গ্রুপ 1 থেকে বলেন, আপনারা একজন বলেন যে কি কি আলোচনা করছেন। ফার্স্টে আমরা বলি ম্যাম, ইউজার রিকোয়ারমেন্ট আমরা স্টুডেন্ট পোর্টালের ক্ষেত্রে আমরা বের করছি। রেজাল্ট দেখতে পারবে, বিলিং ইনফরমেশন পাবে, প্রি রেজিস্ট্রেশন করতে পারবে এবং রেজাল্ট দেখতে পারবে। এগুলো ইউজার রিকোয়ারমেন্টে থাকবে। জি, কি কি করতে পারবে, কি কি সার্ভিস পাবে এখান থেকে। আর সিস্টেম রিকোয়ারমেন্টে আমরা এই যে রেজাল্ট, বিলিং ইনফরমেশন, প্রি রেজিস্ট্রেশন, এই ক্লাস শিডিউল, এগুলো যে আমরা মানে কাজগুলো থাকবে, এগুলো যে মানে অপশন গুলো থাকবে সেটা ইমপ্লিমেন্ট করা, এটাই হলো সিস্টেম রিকোয়ারমেন্ট। আর ফাংশনাল রিকোয়ারমেন্টে এই অপশন গুলোকে আমরা কার্যক্ষম করার জন্য যেটা মানে কার্য রূপান্তর করার পর যেটা হবে সেটা হলো ফাংশনাল রিকোয়ারমেন্ট। প্রি রেজিস্ট্রেশন করতে পারা, ক্লাস শিডিউল দেখতে পারা, এগুলো মানে কাজ করে কিনা, এগুলো কাজ করলে এগুলো ফাংশনাল রিকোয়ারমেন্ট হবে। আর নন ফাংশনাল, আমি লগ ইন করলাম, সেক্ষেত্রে দেখা গেল আমার যেন ভুল ইনফরমেশন না আসে, অন্য অ্যাকাউন্টে লগ ইন না হয়ে যায়, সেটা আবার সহজে টাইম কমপ্লেক্সিটি যেন কম হয়, সহজে যেন আমরা কাজ করতে পারি, এখান থেকে রেজাল্টটা নিতে পারি, এগুলো নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। আচ্ছা, ফাংশনাল রিকোয়ারমেন্ট বলতে যে আমার মানে কাজ করলে সেটা ফাংশনাল রিকোয়ারমেন্ট সেটা না, মানে ফাংশনাল রিকোয়ারমেন্ট এখানে মানে আমার তৈরি করার আগেই কিন্তু আমার যে আমি পারপোজ ম্যাম, আমার যে পারপোজ মানে আমি যে সফটওয়্যারে সার্চ করতাম, যে পারপোজ যেমন হচ্ছে আমার হচ্ছে ইউজার রেজিস্ট্রেশন করাটা আমার পারপোজ, হ্যাঁ প্লাস হ্যাঁ হচ্ছে শিডিউলটা হচ্ছে আমার পারপোজ, প্লাস হচ্ছে আমার হচ্ছে পেমেন্ট সিস্টেমটা দেওয়া পারপোজ, আমার প্রোফাইল দেওয়া পারপোজ, এগুলো সব হচ্ছে ম্যাম হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টের ভিতরে। রিকোয়ারমেন্ট মানে এগুলা করা দরকার, এগুলা ঠিকমতো হচ্ছে জি কিনা ম্যাম, হ্যাঁ সেটা আমার এই কিন্তু সফটওয়্যারের টেস্টিং কাজটাই এ হচ্ছে যায়। এইগুলো, সো এগুলো হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্টের ভিতরে। হ্যাঁ, আর আচ্ছা যেমন হচ্ছে ম্যাম টাইম কমপ্লিট, আমি সার্চ করলাম এটা কত তাড়াতাড়ি এটা দেখাইতেছে ম্যাম, প্লাস ইউজিবিলিটি, যেমন আমি কিভাবে এটা খুব ইউজ করা সহজ না আমার কাছে, আর ধীরে তো মানে আমার কাছে ইউজিবিলিটি সহজ মনে হয়, সো ইউজিবিলিটি এটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। যেমন সিকিউরিটি, যেমন সাইন আপ করলাম, এটা আমার সিকিউরিটি দেখাই, মানে শিওরলি এটা সিকিউরিটি কাজ আপনার করতেছে কিনা। ইনফরমেশন আরেকজন স্টুডেন্ট দেখতে পারবে না, এটাও একটা হ্যাঁ এটা সিকিউরিটি হচ্ছে ইস্যু। সিকিউরিটিটা কাজ করতেছে, প্লাস হচ্ছে ম্যাম হচ্ছে ডিপেন্ডেবিলিটি, যেমন আমার পেমেন্ট সিস্টেম যে আমি করছি, পেমেন্ট যে করছি, এগুলো আসলে অ্যাকুরেট ভাবে হচ্ছে মানে শো করতেছে কিনা, মানে অ্যাকুরেট দেখাইতেছে কিনা, এটা হচ্ছে ডিপেন্ডেবিলিটি করতেছে, এবং এটা হচ্ছে নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। এটা রিলায়েবিলিটির মধ্যে পড়ে। হ্যাঁ ডিপেন্ডেবিলিটি রিলায়েবিলিটি। হচ্ছে আপনারা যখন সিস্টেমটাকে ইউজ করতে চাচ্ছেন তখন ইউজ করতে পারতেছেন কিনা, সেটা ডাউন হয়ে আছে কতক্ষণ ডাউন থাকে, কতক্ষণ হচ্ছে অনেক সময় থাকে না সার্ভার ডাউন হয়ে থাকে, হ্যাঁ আমরা ম্যাম। কাজ করতে পারি না, ওগুলো। আচ্ছা, এখন গ্রুপ 2 থেকে কেউ বলেন। ম্যাম হ্যাঁ ম্যাম বলেন, ওরা যেগুলো বলছে বলতে গেলে এগুলাই পাইছি আমরাও। এক্সট্রা কিছু? হ্যাঁ ম্যাম, আমি যদি বলি ফাংশনালের ক্ষেত্রে, সেটা হচ্ছে যেমন আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের জন্য একটা একটা যে রেকর্ড থাকবে, তো প্রোফাইল থাকবে, সেটা অথরিটি ক্রিয়েট করে দিবে। এটা হচ্ছে আমার ফাংশনাল হতে পারে। তা এখন প্রয়োজন বোধে সেটা আমার ডিলিট করতে হতে পারে, আপডেট করতে হতে পারে, হ্যাঁ সেটাও আমার ফাংশনালের মধ্যে পড়ে। এখন আবার কথা হচ্ছে যে ম্যাম আমি মানে শুরুতে যে আমার হোম পেজটা ওপেন করব, সেখানে কোন কোন বিষয় থাকবে, আবার এটার ব্যাক এন্ডেতে কি কি থাকবে, সেটাও আমার ফাংশনালের মধ্যে পড়ে। তার ডিসপ্লেটা না, ডিসপ্লেটা ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে না। আপনার ডিসপ্লেটা হচ্ছে কিভাবে মানে সাজানো আছে, কতটা ইফিশিয়েন্টলি সাজানো আছে, এই জিনিসটা কিন্তু পরে হচ্ছে ইসের মধ্যে। আমরা ডিসপ্লেকে কখনোই করি না, কোনো ফাংশনাল রিকোয়ারমেন্ট হিসেবে আনি না। হ্যাঁ, জি ম্যাম। কত সুন্দর করে সাজানো আছে, কত ইজিলি নেভিগেট করা যায়, এগুলা কিন্তু নন ফাংশনাল রিকোয়ারমেন্ট। আচ্ছা ম্যাম, তাহলে আবার এটা হতে পারে না যে আমার মানে একটা নতুন স্টুডেন্ট যদি রেজিস্টার করতে চায়, সে কোন ওয়েতে আগাবে, হ্যাঁ সেটাও আমার ফাংশনালের মধ্যে হতে পারে। যদি রেজিস্টার আ নিউ স্টুডেন্ট, হ্যাঁ এটা হতে পারে ফাংশনাল রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তারপর ম্যাম যদি আমার কোনো নিউ এমপ্লয়ি লাগে মানে আমার ভার্সিটিতে, সেক্ষেত্রে সে কোন ওয়েতে আগাবে, সেটাও তো আমার ফাংশনালের মধ্যে পড়তে পারে, মানে রেজিস্টার করা আর কি। ওই তো স্টুডেন্ট রেজিস্ট্রেশন যেটা আপনি বলতেছেন। আচ্ছা, গ্রুপ 3 থেকে কেউ বলবে? জি ম্যাম, এখানে ইউজার রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে যে আমরা জিওএমএস থেকে কি করতে পারি, যেমন আমরা আমরা বিল পেমেন্টটা দেখতে পারতেছি, আমরা টিচার্স ইভালুয়েশন করতে পারি, দেন আমরা প্রি রেজিস্ট্রেশন শিডিউল দেখতে পারি। তো এইগুলো হচ্ছে আমাদের ইউজার রিকোয়ারমেন্ট, মানে ইউজাররা যা যা ওখান থেকে করতে চায়
এগুলো হচ্ছে ইউজার রিকোয়ারমেন্ট। আর সিস্টেম রিকোয়ারমেন্ট বলতে এখানে ম্যাম যে আমরা যে বিলটা দিচ্ছি তারপর একটা ম্যাম এখান থেকে অ্যাডমিন বা আমাদের আইটির যে লোকজন আছে সেটা ওইটা আমাদের বিল পেমেন্ট অ্যাড করতেছে। আবার আমাদের রেজাল্টে যখন সেমিস্টার বাই সেমিস্টার আমাদের সিজিপিএ এটা আমাদের এটা অ্যাড করে বা অ্যাড করতে চাই, এটা হচ্ছে সিস্টেম রিকোয়ারমেন্ট। আর যদি ম্যাম বলি নন ফাংশনাল রিকোয়ারমেন্টের ভিতরে যদি বলি তাহলে হচ্ছে যে চারটাই থাকে, ইউজাবিলিটি, এফিসিয়েন্সি, ডিপেন্ডেবিলিটি এন্ড সিকিউরিটি। ইউজাবিলিটি হচ্ছে এটা আমরা কত সুন্দরভাবে ইউজ করতে পারতেছি, এটা ইউআইটা জিএমএস এর ইউআই অনেক সুন্দর, কতগুলা দেওয়া থাকে যেমন পি রেজিস্ট্রেশন, এটা লিঙ্ক দেওয়া থাকে, তারপর শিডিউলে সুন্দরভাবে এটা এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা যায়। তারপর এখানে লগ আউটের সিস্টেম থাকে যে আমরা আমাদের এটা লগ আউট করতে পারি আইডিটা। এফিসিয়েন্সি এটা ম্যাম যেটা বললাম যে ইউজাবিলিটি এফিসিয়েন্সিটা বলে ফেলছি এখানে, যে এটা অনেক সুন্দর মানে এই আমাদের যে প্রোফাইলটা থাকে সেখানে আমাদের ছবিটা অনেক। আপনারা এফিসিয়েন্সির ক্ষেত্রে একটা কথা বলি, আপনারা যে বিল পেমেন্ট করেন বা কোনো কিছু দেখেন সেটা হচ্ছে লোড হতে কত টাইম লাগে? ম্যাম এটা হচ্ছে ডিপেন্ড করে, যখন আমরা ম্যাম সাপোজ আমরা যখন আমাদের রেজাল্টটা পাই তখন ম্যাম তো আমরা লোড তো আমাদের রেজাল্ট বের হলে তো এটা ঢুকাই যায় না। আর এই যখন জিনিসটা কিন্তু ইয়ার মধ্যে আনা যায়, এটা ম্যাম তো ডিপেন্ডেবিলিটি, এটা ডিপেন্ডেবিলিটিতে পড়ে। তো ওই ক্যাপাসিটিটা যদি ইনক্রিজ করা যায়, ওটা যদি হ্যান্ডেল করা যায়, এটা কিন্তু নন ফাংশনাল। হ্যাঁ এটা নন ফাংশনাল। তো ম্যাম এফিসিয়েন্সি এটা ম্যাম আমরা যে বিলটা পেমেন্ট করে সুন্দরভাবে এটা ওখানে অ্যাড করে, তারপর আমাদের সিজিবিটা অ্যাকুরেট ভাবে সবকিছু অ্যাড করা হয় ওখানে। আর সিকিউরিটি বলতে আমাদের নিজস্ব একটা আইডি থাকে, আমাদের নিজস্ব একটা পাসওয়ার্ড থাকে, মানে এটা আমরা নিজেরা ভাবে এটি করতে পারি, মানে লগ ইন করতে পারি। আমাদের প্রোফাইল কেউ ছাড়া, পাসওয়ার্ড ছাড়া কেউ ঢুকতে পারে না, একজনের নিজস্ব ডাটা অন্য একজন দেখতে পারে না, সেটা সিকিউরিটির মধ্যে পড়ে। আর ডিপেন্ডেবিলিটি যেটা বললেন ম্যাম যে ওই যখন রেজাল্ট পাবলিশ হয় তখন আমাদের সার্ভারটা ক্র্যাশ করে বা আমাদের ওটা অনেক হয়ে যায়, জ্যাম হয়ে যায়, তো ওইটা যদি ডেভেলপ করা যায় তাহলে ডিপেন্ডেবিলিটি আরো ভালো হতে পারে। আচ্ছা ঠিক আছে, গ্রুপ 4 থেকে কেউ বলবেন? জি ম্যাম। বলেন। গ্রিন ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম একটা ওয়েব বেসড সলিউশন যেটা যা ইউনিভার্সিটি সকল ধরনের অ্যাসপেক্ট কভার করে। তো প্রিভিয়াস গ্রুপে ওনারা যারা ম্যাম ফাংশনাল রিকোয়ারমেন্ট সম্পর্কে তো টোটালি মনে হচ্ছে সবকিছু বলা হয়ে গেছে। তো আমি শুধু ম্যাম নন ফাংশনাল রিকোয়ারমেন্ট একটা ব্যাপার অ্যাড করতে চাচ্ছি। এটা হলো গিয়ে ম্যাম টোটাল যে সিস্টেমের ইন্টারফেসটা থাকবে এটা ম্যাম একটা কনসিস্টেন্ট একটা ইন্টারফেস হওয়া উচিত, তাতে করে সিস্টেমটা যাতে ম্যাম সবার জন্য ইউজ করাটা ইজি হয়। আপনি বলছেন যে তাহলে ইউজাবিলিটিটা এখানে কম আর কি, মানে ইউআই ইউএক্স এর ডিজাইনটা বা যেভাবে অর্গানাইজ করা আছে এটা আরো ভালো হতে পারে। জি ম্যাম ওইটা। আচ্ছা ঠিক আছে, তো আর কারো কিছু বলার আছে? ম্যাম আমার একটা কথা, সেটা হচ্ছে যেমন আমরা যে বিল পেমেন্ট করি না, তো মানে হচ্ছে কি যদি এমন হয় যে মানে রিসেন্টলি যেগুলো আমরা করছি এগুলা শো করতেছে, কারণ হচ্ছে আমরা যে বিল পেমেন্ট করি সেটা রেকর্ড তো আমাদের কাছে থাকে, যেমন মানে মেসেজ পাওয়া বা রিসিপ্ট এগুলো আছে। তো মানে এটা চিন্তা করে ভার্সিটি যদি এমন করে যে মানে শুধু আপডেট গুলো মানে রিসেন্টলি যেগুলো করতে এগুলো দেখাবে, আর মানে বাকি আগে যেগুলা দিয়ে দিছে এগুলা নাই, মানে ব্যাকআপ ডাটাবেজ আর কি ওরা রাখতেছে কিনা, এটা কিসের মধ্যে পড়বে? ও ওনারা ব্যাকআপ রাখে না ম্যাম? রাখে তো, কিন্তু এটা কিসের মধ্যে পড়বে সেটা বলতেছি আমি। নন ফাংশনালের মানে কোন জিনিসটা, মানে মেইনটেনেবিলিটি, ইউজার ফ্রেন্ডলি, এটা যদি আপনার ওনাদের কাছে মনে হয় যে এটা একটা ফিচার যে আপনাদের আগের যে ডেটাগুলো আছে সেগুলাকে স্টোর করে রাখবে যাতে আপনারা সেগুলাও দেখতে পারেন বা তারাও অ্যাক্সেস করতে পারে, এটা একটা ফিচারের মধ্যে পড়ে, তখন এটা ফাংশনাল হবে। ঠিক আছে, তারা যদি এটা তো এক ধরনের ফিচার তাই না, যে আমি আমার প্রিভিয়াস ট্রানজাকশন দেখতে পারবো। এটা তো আমার যেটা মনে হয় এটা হচ্ছে সিস্টেমে যদি থাকে, এটা তো সিস্টেমের একটা রিকোয়ার্ড জিনিস যে আমি আগে কি কি অর্ডার করছি বা আমি আগে কি কি পেমেন্ট করছি সে সবকিছু তো আমার সিস্টেমে থাকা উচিত। তো এটা আমার কাছে ফাংশনাল রিকোয়ারমেন্টের মধ্যে পড়তেছে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকের ক্লাস এতটুকুই, আমি এখন আপনাদের অ্যাটেন্ডেন্স নিব।